আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। Welcome to the consumer behavior class. We are going to start the second part of consumer behavior. Third part of the consumer behavior, first chapter. আমরা এই পার্টে আলোচনা করতে যাচ্ছি টেকনোলজি অ্যান্ড কনজিউমার রিলেশনশিপস। আমাদের এই চ্যাপ্টারের নামটাই হচ্ছে টেকনোলজি বেসড কনজিউমার বিহেভিয়ার। তো সেক্ষেত্রে আমরা এখন টেকনোলজির সাথে কনজিউমার রিলেশনশিপস এর সম্পর্কটা কোথায় সেই সংক্রান্ত কিছু আলোচনা করব। তো টেকনোলজির সাথে কনজিউমার রিলেশনশিপস এর আমরা দুটো জিনিস এখানে শো করব। একটা হচ্ছে ইমোশনাল বন্ডস, আর একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল বন্ডস। ইমোশনাল বন্ডস এন্ড ট্রানজ্যাকশনাল বন্ডস। ইমোশনাল বন্ডস তৈরি করার চেষ্টা করে কোম্পানি সবসময়। ইমোশনাল বন্ডস মানে হচ্ছে হাই লেভেল অফ পার্সোনাল কমিটমেন্ট এন্ড অ্যাটাচমেন্ট টু দ্য কোম্পানি। মানে কাস্টমাররা শুধুমাত্র প্রোডাক্টটাই ক্রয় করছে এতটুকুই না, কাস্টমাররা শুধু এখান থেকে সার্ভিসটাই নিচ্ছে এতটুকুই না, বরং এই কোম্পানির প্রতি ব্যক্তিগতভাবে সে বেশ কমিটেড থাকে এবং অ্যাটাচড থাকে। সে মনে করে যেটা আমার কোম্পানি। তো এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝে মাঝে ঘটে। প্রাউড অফ বলে না, অমুক ইউনিভার্সিটি, প্রাউড অফ অমুক কলেজ, প্রাউড অফ টু বি এ নটরডেমিয়ান, এই টাইপের যে কথাগুলো চলে, এটা আসলে ইমোশনাল বন্ডস। আমি ওখানে টাকা দিয়েছি, ভর্তি হয়েছি, পড়াশোনা করেছি এতটুকুই না, বরং আরো একটু বেশি। যেটা এটা অনেক সময় কসমেটিক্স বন্ডের ব্র্যান্ডের ক্ষেত্রে হয়, অনেক সময় খাবারের ক্ষেত্রে হয়। যাই হোক, এই ইমোশনাল বন্ডিংটা তৈরি হতে পারে। আর ট্রানজ্যাকশনাল বন্ডস হচ্ছে the machines and structures that facilitate exchanges between consumers and sellers. মানে একটা মেশিনগত বা যান্ত্রিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কনজিউমারের সাথে কোম্পানির। এই যান্ত্রিক সম্পর্কটা তৈরি হয়, মনে করেন যে আপনি কোনো একটা কোম্পানির থেকে সার্ভিস নিচ্ছেন রেগুলার একটা নম্বরে ফোন দিয়ে, অথবা একটা অ্যাপসে আপনি কাজ করে, অথবা একটা চ্যানেলে, মনে করেন যে টিভি চ্যানেল, এই টিভি চ্যানেল থেকে আপনি অনেক কিছু, অনেক নাটক, সিনেমা ইত্যাদি বা যে কোনো প্রোগ্রাম দেখে দেখে থাকেন সব সময়। অথবা আপনার কোনো একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট আপনি বারবার ভিজিট করেন, এর সাথে আপনার একটা সম্পর্ক। যেমন গুগলের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়েছে, বাট গুগলের কাউকে আপনি চেনেন না, গুগলের লোকও আপনাকে চেনে না, আপনিও গুগলের কাউকে চেনেন না, বাট একটা মেকানিক্যাল সম্পর্ক আপনার তৈরি হয়ে গেছে। তো এইভাবে দুটো রিলেশনশিপ আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে কথাটা বলছি, আসলে সোশ্যাল মিডিয়া মূলত কাস্টমারদের সাথে এই ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করার জন্য খুব বেশি মানে ট্রাই করে। যেমন আপনার সাথে কোম্পানির আসলে সরাসরি যোগাযোগ নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ইমোশনাল অবস্থা ক্রিয়েট করা হয় যেন আপনার মনের ভেতরেও ঢুকে পড়া যায়। Savvy marketers always strive to build emotional bonds with customers. Technology, mostly in the form of social media. তো টেকনোলজি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানিগুলো এই চেষ্টাগুলো করে থাকে। স্যাভি কাস্টমার মানে হলো চতুর, সরি, স্যাভি মার্কেটার মানে চতুর মার্কেটার। যাই হোক, আমরা বলছিলাম যে টেকনোলজির মাধ্যমে যে রিলেশনশিপ তৈরি হয় সেখানে দুই ধরনের বন্ড, একটা ইমোশনাল বন্ড আর একটা ট্রানজেকশনাল বন্ড। তো আগে শুধুমাত্র সরাসরি হলেই ইমোশনাল বন্ড তৈরি হতো, এখন দূরে বসেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইমোশনাল বন্ড তৈরি করার চেষ্টা করে থাকে কোম্পানিগুলো। স্যার এই তাহলে কি সোশ্যাল মিডিয়াটা এটার মধ্যে পড়বে না, এই দুটার মধ্যে? সোশ্যাল মিডিয়াটা আসলে এভাবে না লিখলে ভালো হতো, এটা আলাদা। মানে এই দুটো কনফার্ম করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ভূমিকা রাখে, এই আর কি। ওকে, জি। আমরা এবার ইমোশনাল বন্ড আর ট্রানজেকশনাল বন্ডের যে রিলেশনশিপটা, এটা একটু ব্যাখ্যা করব। The objective of discerning customers' emotional and transactional motives when buying from a company
is to understand the drivers of customer satisfaction which lead to customer retention and long-term relationships. বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে ইমোশনাল এবং ট্রানজ্যাকশনাল যে মোটিভটা এটা কাস্টমারদের কাছ থেকে বা এই বন্ডিংটা তৈরি করার পেছনে মূল উদ্দেশ্যটা হচ্ছে কাস্টমাররা আসলে ঠিক কি চায় সেটা যেন আরো ভালোভাবে তার কাছ থেকে বোঝা যায়। দে আন্ডারস্ট্যান্ড দ্য ড্রাইভার্স অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার আসলে কিসে খুশি হবে, বন্ডিং থাকলে তার কাছ থেকে কথা বের করা যায়। দ্বিতীয়ত, হুইচ লিড টু কাস্টমার রিটেনশন, এর ফলে কাস্টমাররা রিটেইন করে। যদি কাস্টমারের প্রয়োজনটা ধরা যায়, তার মুখ থেকে বের করা যায় সে আসলে কি চায়, তাহলে তাকে ধরে রাখার জন্য আমি পর্যাপ্ত সুযোগটা পাই, সেই অনুযায়ী তার জন্য পণ্য তৈরি করতে পারি। অ্যান্ড লং টার্ম রিলেশনশিপ, এর ফলে একটা লং টার্ম রিলেশনশিপ ক্রিয়েট হয়। তাহলে এই বন্ডিং ক্রিয়েশনের পেছনে, ইমোশনাল হোক অথবা ট্রানজেকশনাল হোক, এই বন্ডিং ক্রিয়েশনের পেছনে আসলে মূল টার্গেটটা কি বলেন তো? আমরা এখন যেটা বললাম, স্যাটিসফ্যাকশন কাস্টমার কাস্টমারের কাছ থেকে তাদের ড্রাইভার্স অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন এইটা আন্ডারস্ট্যান্ড করার ব্যবস্থা আন্ডারস্ট্যান্ড করা করা। যায়। সে আসলে কিসে সন্তুষ্ট হবে এটা। তো এক্ষেত্রে আপনার বন্ডিং যেমন আপনি যখন আগোরাতে মেম্বারশিপ গ্রহণ করেন, তখন আপনি পেমেন্ট করার সময় জিজ্ঞেস করা হয় যে ম্যাডাম কি মেম্বারশিপ কার্ড আছে অথবা মেম্বারশিপ নম্বর আছে? তা আপনি বললেন যে হ্যাঁ আছে, সাথে সাথে তারা আপনার নম্বরটা টুকে নেয়। ঘটনা তাই না? জি স্যার। অভিজ্ঞতা আছে কারো? আগোড়াতে না অন্য জায়গায় স্বপ্ন। এই যে কোনো জায়গায় আপনার মানে মেম্বারশিপ আছে কিনা? জি স্যার আছে। ফাইন। এই মেম্বারশিপটা আসলে আপনার সাথে একটা ট্রানজেকশনাল বন্ড তৈরি করার উপায়। এই মেম্বারশিপের ফলে আপনি যত যা কেনেন সেটা তাদের কোম্পানিতে আলাদা একটা আপনার নামে একটা ফাইল খোলা হয়, সেই ফাইলে জমা হয়। কবে, কয়টার সময়, কত টাকার, কোন প্রোডাক্ট, কোন আইটেম, কোন ব্র্যান্ড, কতটুকু কিনেছেন, এসব রেকর্ড ওদের ওখানে থাকে যখনই আপনি আপনার আইডিটা বলে দেন। পরবর্তীতে এটা তার অ্যানালাইসিস করে যে আপনি আসলে কোন আইটেমটা বেশি পছন্দ করেন। আপনার গত 1 বছরের অ্যানালাইসিস দেখা যাচ্ছে যে আপনি গত মার্চ মাস থেকে সয়াবিন তেল কেনা বাদ দিয়েছেন এবং সরিষার তেল কিনছেন। বোঝা যাচ্ছে যে আপনার সম্ভবত রুচি চেঞ্জ হচ্ছে, সরিষার তেলের দিকে ঝুঁকছেন আপনি। এটা স্টাডি করে বের করে দেওয়া যাবে। আপনি মাসের সাধারণত 10 তারিখ, 8 থেকে 10 তারিখের দিকে আপনি কিনতে যান, তো তার মানে হচ্ছে সম্ভবত আপনার ওই সময় হাতে টাকা আসে। তো এই যে আপনারকে অ্যানালাইসিস করার সুযোগটা আপনি দিচ্ছেন কিভাবে? ট্রানজ্যাকশনাল বন্ড ক্রিয়েট হয়েছে আপনার সাথে একটা মেম্বারশিপ নম্বর দিয়ে। এভাবেই ইমোশনাল ভার্সেস ট্রানজ্যাকশনাল বন্ড ক্রিয়েশন হয়। আমরা সেইটার একটু ডিটেইল আলোচনা এখন শুরু করতে যাচ্ছি। তো studies have identified the following determinants of customer satisfaction with online websites and merchants. তো কাস্টমারদের বিহেভিয়ার অ্যানালাইসিস করার ফলে আমরা কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের যে নির্ধারক, অর্থাৎ কি কি কারণে কাস্টমার স্যাটিসফাইড হয়, কোন কোন জিনিস কাস্টমারদেরকে স্যাটিসফ্যাকশনের দিকে নিয়ে যায়, সেগুলো অ্যানালাইসিস করে বের করা হয়েছে। এবং এটার ম্যাক্সিমামই হচ্ছে আপনার অনলাইন বিহেভিয়ারকে অ্যানালাইসিস করে, অর্থাৎ সরাসরি বিহেভিয়ার না, কিছুটা অনলাইন বিহেভিয়ার, যেটা আমরা বললাম যে ট্রানজেকশনাল বিহেভিয়ারটা বলা যায়। তো সেখানে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পাই। দেখেন, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, ইন্টারঅ্যাক্টিভিটি, নার্চারিং, কমিটমেন্ট, নেটওয়ার্ক, অ্যাসর্টমেন্ট, ট্রানজেকশন ইজ, এনগেজমেন্ট, লয়্যালটি, ইনার্শিয়া অ্যান্ড ট্রাস্ট। 11টা পয়েন্ট বললাম। এই 11টা পয়েন্ট মূলত কাস্টমারের লয়াল হওয়ার পেছনে, কাস্টমার স্যাটিসফাই হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করে।
তো প্রথম নম্বরটা হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি? খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো, রাইট। আপনি যখন কোনো একটা দোকান থেকে কেনেন, বেশ কয়েকদিন ধরে কিনতে কিনতে আপনি আসলে খাপ খাইয়ে গেছেন ওদের নেচারের সাথে, আর ওরাও আপনাকে চেনে। প্রোডাক্ট কিন্তু ৮-১০ টাকা দোকানে যা দেয় এই দোকান থেকে সেম জিনিস দেয়। তো প্রোডাক্ট সেম দিচ্ছে, বাট আপনি যে ওদের সাথে ম্যাচ করে ফেলেছেন সে কারণে আপনি আর অন্য দোকানে যান না। ওরা আপনার কাছ থেকে দাম মোটেও কম রাখে না। তো যদি একবার কাস্টমারকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া যায় তাহলে আসলে তার স্যাটিসফ্যাকশনটা আদায় করা যায়, বা তাকে তাকে রিটেইন করা যায়। এই হলো একটা মানে অ্যানালাইসিসে দেখা গেছে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। ইন্টারঅ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাবিলিটি টু ভিউ মার্চেন্ডাইজ অফারিংস ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস। অর্থাৎ আপনি যদি তাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন, তারপরে তাদের প্রাইস লিস্টটা দেখতে পারেন, তারপরে তাদেরকে দাম জিজ্ঞেস করতে পারেন, এরপরে মানে এই যে ইন্টারঅ্যাক্টিভ করতে পারছেন, দাম জিজ্ঞেস করলে সাথে সাথে তারা দামটা বলে। তাদের মোবাইল মানে কলটা আপনার কাছে সেভ করা আছে, মোবাইল নম্বরটা। আপনি কল দিয়ে তাদের কাছে জিজ্ঞেস করেন, অ্যান্সার পান। তো এই যে একটা একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আদান প্রদানের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই সম্পর্কে হয়তো তেমন কোনো বেনিফিট নাই। আপনি অন্য দোকান থেকে কিনলেও বা অন্য কোম্পানির জিনিস কিনলেও সেম। বাট ওদেরটা আপনি নাড়াচাড়া করতে করতে আপনার মধ্যে একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। তো ২ নম্বরের সাথে ১ নম্বরের একটা সম্পর্ক আছে আরকি, বা প্রায় কাছাকাছি। জি স্যার, শোনা যায়। ইন্টারঅ্যাক্টিভিটি আর অ্যাডাপ্টেশন দুটো মোটামুটি কাছাকাছি জিনিস, তাই না? মানিয়ে নেওয়ার মানে খাপ খাওয়ার কারণে আমি ওই দোকানেই যাচ্ছি বা ওই কোম্পানিটাই কিনি। আর ইন্টারঅ্যাক্টিভিটিটা যে ওদের সাথে বারবার আদান-প্রদানের ফলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই, অন্য কোনো বেনিফিট না। ৩ নম্বর হচ্ছে নার্চারিং। নার্চারিং মানে কি? মানে সেটাকে যত্ন করা। রিসিভিং রিমাইন্ডার্স অ্যাবাউট মেকিং পারচেজেস, providing relevant information for one's purchases, acknowledgement of appreciation one's business. যেমন আপনার এখন হোম ডেলিভারি আসার আগে মোবাইলে মেসেজ আসে যে আপনার নামে একটা পার্সেল বুকিং দেওয়া হয়েছে। আপনার একটা পার্সেল ঢাকায় এসে পৌঁছেছে। পার্সেলটা অমুক ইসের সাথে মানে এত নম্বর মোবাইল নম্বরধারী, তার নাম হচ্ছে মিস্টার সাগর, তিনি আপনাকে ডেলিভারি দেবেন আজকের মধ্যে। এই যে তার কাছ থেকে বারবার মেসেজ পাচ্ছেন, আবার আপনি প্রয়োজনে খবর নিচ্ছেন, এই নার্চারিং এর কথা বলা হচ্ছে। এর ফলেও আপনি ওর সাথে একটা জড়িয়ে গেছেন। কথা প্রায় একই, ইন্টারঅ্যাক্টিভিটি আর নার্চারিং। নম্বর 4 হচ্ছে কমিটমেন্ট। ডেলিভারিং গুডস অন টাইম, রেসপন্ডিং টু প্রবলেমস এনকাউন্টার্ড, কাস্টমার ফ্রেন্ডলি রিটার্ন পলিসি, টেকিং গুড কেয়ার অফ কাস্টমার্স। এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, মানে কমিটমেন্ট মেনটেন করেন, যেদিন দেওয়ার কথা সেদিন দেওয়া, যে জিনিস দেওয়ার কথা সেই জিনিসটাই দেওয়া, কোনো প্রবলেম হলে সাথে সাথে সাড়া দেওয়া, তারপরে হচ্ছে কোনো রিটার্নের বিষয় হলে তারা খুব খুশি মনে রিটার্ন নেওয়া। কেন এখন তো রিটার্ন দিতে গেলে চেহারা বদলে যায় অথবা সে চেনেই না। তো এই সমস্ত কারণে এই যে কমিটমেন্ট রক্ষা করার কারণে কাস্টমাররা অনেক সময় লয়াল হয়। হয়তো তাদের প্রাইস কোনো কম না, প্রোডাক্ট অন্যদের চেয়ে খুব ভালো না, কিন্তু এই জাতীয় সার্ভিসগুলোর কারণে, কমিটমেন্ট রক্ষার কারণে এই কোম্পানির প্রতি কাস্টমাররা লয়াল হয়। ৫ নম্বর হচ্ছে নেটওয়ার্ক। তো এটা হলো ওয়েবসাইট, product purchase on the merchant's websites, useful network for sharing experiences, shoppers benefits from the community of prospects and customer sponsored by the merchant. মনে করেন বিক্রয়.com অথবা eValley.com, এদের যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন। অ্যাকাউন্ট খোলার কারণে আপনি ওখান থেকে প্রোডাক্ট গুলো খুব সহজে কিনতে পারছেন এবং আপনি প্রয়োজনে আপনার কোনো তথ্য দ্রুত শেয়ার করতে পারছেন। এই যে নেটওয়ার্কের সাথে আপনি জড়িয়ে গেলেন, সে কারণেও আপনি হয়তো তাদের
লয়াল হয়ে যাচ্ছেন, বন্ডিং তৈরি হচ্ছে। নাম্বার 6 হচ্ছে অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট মানে হচ্ছে প্রকার, অর্থাৎ মনে করেন 5টাকে আপনি সাজিয়ে 5টা করে আপনি ছোট ছোট গুচ্ছে ভাগ করলেন, অথবা একই ধরনের প্রোডাক্টগুলোকে সাজিয়ে রাখলেন, এগুলোকে বলা হয় অ্যাসর্টমেন্ট। তো মার্চেন্ট প্রোভাইডস ওয়ান স্টপ শপিং ফর মোস্ট অনলাইন পারচেজেস। Site satisfies shopping needs. Merchant carries wide assortment and selection of products. যদি অনেক ভ্যারাইটি থাকে তাদের, এদের ওয়েবসাইটে ঢুকলে যেমন রকমারিতে আপনি অনেক ভ্যারাইটি পাচ্ছেন। আপনি রকমারির চেয়ে অন্যান্য দোকান থেকে, অন্যান্য অনলাইন যে সেলার আছে তাদের কাছ থেকে কম দামে বই পান, কিন্তু রকমারি থেকে কেনেন কেন? কারণ ওদের ওখানে বইয়ের সমারোহটা, বইয়ের পরিচিতি অনেক বেশি আছে, সেটা আপনার সুবিধা হয়, এজন্য আপনি রকমারি থেকে হয়তো কিনছেন। তো এই যে অ্যাসর্টমেন্ট থাকে, দেখতে সুবিধা, উল্টে পাল্টে দেখা যায়, অনেকগুলো মধ্যে থেকে বাছাই করা যায়, দাম বেশি হোক, কিন্তু এই সুবিধার কারণে অনেক সময় একটা বন্ডিং তৈরি হয়। এখানে শুরুতেই দেখেন লেখা আছে ওয়ান স্টপ শপিং, মানে এক জায়গায় বসে আপনি সব কিনতে পারছেন, ঢুকলেন কিনে ফেললেন যদিও দাম বেশি, এই কারণে একটা বন্ডিং তৈরি হয়। নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশন ইজ। বুঝতেই পারছেন যে কোনো কোম্পানির সাথে, কোনো দোকানদারের সাথে, কোনো সেলারের সাথে যদি ট্রানজ্যাকশনটা খুব ইজি হয়, অর্থাৎ টাকা পয়সা দেয়া নেয়া, যেমন আমি একজনের কাছ থেকে বই কিনি, সে আগে বই পাঠিয়ে দেয়, পরে আমি হয়তো তাকে বললাম যে ভাই কত দাম টাম হয়েছে, তিনি আমাকে দাম জানালেন, আমি আমার সুবিধা মতো সময় তার দাম পরিশোধ করে দিলাম। তো এটা আমার জন্য একটু প্লাস পয়েন্ট। যদি সেটা অন্য হোম ডেলিভারি কোম্পানি হতো, তো নিচে এসে ফোন দিলে সাথে সাথেই আমাকে নগদ টাকা নিয়ে যেতে হয়। আর এখানে আমি হয়তো যে ভাই আমার তো বিকাশে নাই, আমি আপনাকে অন্য কোনো ভাবে দেই, ব্যাংক ট্রান্সফার করে দেই বা কিছু, এই যে ট্রানজাকশনটা সে আমাকে সহজ করে দিচ্ছে, এ কারণেও তার সাথে একটা বন্ডিং হতে পারে। নাম্বার 8 হচ্ছে এনগেজমেন্ট। The merchant's site design is attractive, enjoyable shopping at the site. Feel that the site is inviting. মানে ওয়েবসাইটটা যদি খুব সুন্দর হয়, ফেসবুক পেজটা যদি খুব সুন্দর হয়, গ্রুপটা যদি খুব সুন্দর হয়, দাম টাম কিছু না, প্রোডাক্টের কোয়ালিটি কোনো বিষয় না, বাট ওয়েবসাইট সুন্দর, অর্ডার করতে গেলে মানে সুন্দর একটা ভাউচারের মতো ওখানে উঠে আসে, এরপরে সাবমিট করলেই থ্যাংক ইউ ভেরি মাচ ইত্যাদি কথা আসে, একটা গোলাপ ফুল ওঠে, ইত্যাদি ইত্যাদি। এই কারণে আপনি তার প্রতি একটা আসক্ত বা একটা আকর্ষণ অনুভব করেন, এ কারণেও অনেক সময় বন্ডিং তৈরি হয়, যদিও আপনার কোনো বাহ্যিক লাভ হয় না সেখানে। নম্বর 9 হচ্ছে লয়ালটি। মানে একবার যখন আপনি একজনের সাথে জড়িয়ে গেলেন, এরপরে আবার তাদেরটা বাদ দিয়ে নতুন আরেকটা কোম্পানির সাথে পরিচয় হওয়া, তাদের সিস্টেমের সাথে খাপ খাওয়ানো, এই যে একটা বিরক্তি, একটা ঝামেলা মনে হয়, এই কারণেও অনেকে যায় না। ওদের মাঝে মাঝে ডিস্টার্ব হয়, তারপর আপনি ওদেরকে ছাড়ছেন না কেন? আবার নতুন একজনের সাথে পরিচয় হওয়া, আবার তাদের সাথে আমার একটা খাপ খাওয়ানো, তার চেয়ে আছি থাকি। এটা এখানে বলা হচ্ছে seldom consider switching to another merchant, usually click on the merchant site whenever needing to make a purchase. নম্বর 10 হচ্ছে ইনারশিয়া। ইনারশিয়া মানে কি? ইনারশিয়া, ইনারশিয়া মানে হচ্ছে অবিচলতা, নড়াচড়া না করা, স্থির হয়ে থাকা। তো এটা আমি একটু আগে লয়্যালটিতে যে উদাহরণ দিচ্ছিলাম, এখানেও মোটামুটি সেম জিনিস, যে নড়তে ইচ্ছে করে না, আবার দূরে আরেকটা দোকানে যাব, ওদের দোকানের নম্বরটা খুঁজে বের করব, ওদের মোবাইল নম্বরটা খুঁজে বের করব, ইচ্ছে করে না। একটা নম্বর সেভ করা আছে তো ওইটা দিয়ে ফোন দেই, প্রোডাক্ট আসে। আর একটা ইচ্ছে করে না। যেমন ধরেন আপনার বিকাশ, নগদ এখন কি পরিমাণ প্রচারণা চালাচ্ছে, কারণ হলো যে নগদে অ্যাকাউন্ট খোলা ঝামেলার। তো প্রত্যেকটা লেনদেনে বা প্রতি হাজারে সে নগদে নিচ্ছে 9.99, আর বিকাশ নিচ্ছে 18 টাকা, 18.5 টাকা। তারপরও আপনি এই বেশি টাকা দিবেন, তবু নগদের ওই অ্যাকাউন্ট খোলার ঝামেলা মানুষ
অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে কি যেন লাগবে, ছবি লাগে না কি লাগে, এই সমস্ত চিন্তা করে একটা মানে স্থবিরতা কাজ করে, অ্যাকাউন্ট খোলা হয় না। এভাবেই বিকাশের বহু কাস্টমার শুধুমাত্র এই ইনার্শিয়ার কারণে বিকাশেই রয়ে যাচ্ছে। আর সর্বশেষ হচ্ছে ট্রাস্ট, আস্থা। কাউন্টিং দ্য মার্চেন্ট টু কমপ্লিট পারচেজ ট্রানজাকশনস সাকসেসফুলি, ট্রাস্টিং দ্য সাইটস পারফরমেন্স। আপনি যখন কারো কাছ থেকে কয়েকবার কেনাকাটা করলেন, তখন ওদের প্রতি একটা আস্থার যে অনুভূতি তৈরি হয়। নতুন কারো ক্ষেত্রে আপনি কিছুটা অনাস্থায় ভোগেন, কেমন করে না করে। এই আগের জনের প্রতি আপনার যে একটা আস্থা তৈরি হয়ে গেছে, সেই আস্থাটাই আপনাকে তাদের কাছে বারবার ফিরে যেতে উৎসাহিত করে। মোটামুটি এটা হচ্ছে গবেষণার রেজাল্ট, যে বন্ডিংটা কিভাবে তৈরি হয়। যে বন্ডিং এ হয়তো সরাসরি প্রোডাক্ট বেনিফিট নাই, সরাসরি প্রাইস বেনিফিট নাই, বাট তবুও বন্ডিং হয়ে যাচ্ছে এবং কাস্টমাররা রিটেইনড হয়ে যাচ্ছে। কি কি কারণে হতে পারে, সেটারই আমরা 9টা পয়েন্ট পড়লাম। এটা হচ্ছে গবেষণায় পাওয়া গিয়েছে। আমরা পয়েন্টগুলো আরেকবার দেখি। অ্যাডাপ্টেশন, ইন্টারঅ্যাক্টিভিটি, নার্চারিং, কমিটমেন্ট, নেটওয়ার্ক, অ্যাসর্টমেন্ট, ট্রানজেকশন ইজ, এনগেজমেন্ট, লয়্যালটি, ইনার্শিয়া অ্যান্ড ফাইনালি ট্রাস্ট। এবার আমরা পরের পয়েন্টে আসি, কাস্টমার লয়্যালটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন। কাস্টমারের আনুগত্য এর সাথে সন্তুষ্টির সম্পর্ক। তো কাস্টমার লয়্যালটি অ্যান্ড স্যাটিসফ্যাকশনটা হচ্ছে, আমরা বলতে পারি যে the levels of customer satisfaction with customer behavior identified several types of customers. মানে সন্তুষ্টির জায়গা থেকে আমরা কাস্টমারদেরকে 5টা লেভেলে ভাগ করতে পারি। লেভেলস অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন উইথ কাস্টমার বিহেভিয়ার, যে তাদের আচরণ থেকে আমরা তাদের সন্তুষ্টির 5টা স্তর হিসেব করতে পারি। সেই 5টা স্তরের মধ্যে নম্বর 1 হচ্ছে দ্য লয়ালিস্টস, নম্বর 2 দ্য ডিফেক্টরস, নম্বর 3 টেরোরিস্টস, দেখছেন কাস্টমারের নাম কি, নম্বর 4 দ্য হোস্টেজেস, আর নম্বর 5 হচ্ছে দ্য মার্সিনারিজ। 5 ধরনের। তো আমরা একটু একটু করে জেনে নিই। লয়ালিস্ট এই লেভেলের কাস্টমার কারা? They're completely satisfied customers who keep purchasing. এরা হচ্ছে কোম্পানির সেই সমস্ত কাস্টমার যারা পুরোপুরি রকমের সন্তুষ্ট, পুরোপুরি রকমের আপনার প্রতি লয়াল এবং নিয়মিত পারচেজ করে যাচ্ছে। এই কাস্টমারদের ক্ষেত্রে আপনার কি করা উচিত? Companies should strive to create apostles and design strategies to do so. এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, অ্যাপোস্টল। অ্যাপোস্টল শব্দের অর্থ সম্ভবত লেগে থাকা। তো অ্যাপোস্টল বলতে এখানে ঘনিষ্ঠ, খুব বেশি ঘনিষ্ঠ, এটা বোঝাচ্ছে আর কি। তো এই লয়ালিস্টদেরকে আমরা আরেকটা নাম দিচ্ছি অ্যাপোস্টল। The companies are completely satisfied customers. Sorry, the loyalists are completely satisfied customers who keep purchasing. এদেরকে আমরা আরো বলতে পারি, they can be also termed as loyalists, apostles. তো তাদের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, companies should strive to create apostles and design strategies to do so. কিছু এরকম একনিষ্ঠ ভক্ত তৈরি করা দরকার কোম্পানির, কারণ এরা হচ্ছে তার জন্য খুঁটি। এরা মানে দুঃসময়েও তাকে ছেড়ে যাবে না। তো এদের দিয়ে কোম্পানি বিজনেস করে টিকে থাকতে পারবে। তো এরকম কিছু অ্যাপোস্টল তৈরি করা উচিত, যারা অলরেডি অ্যাপোস্টল আছে তাদেরকে অ্যানালাইসিস করে, এবং সেজন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজিও ডিজাইন করা উচিত। নম্বর 2 হচ্ছে ডিফেক্টরস। দ্য ডিফেক্টরস আপনি নাম শুনেই বুঝতে পারছেন। দে ফিল ন্যাচারাল অর মেয়ারলি স্যাটিসফাইড। নিউট্রাল, তারা মানে খুব একটা আগ্রহও পায় না, অনাগ্রহ পায় না। অর মেয়ারলি স্যাটিসফাইড, অথবা সন্তুষ্ট খুব কম সময়ই হয়। অসন্তুষ্ট হয় না সত্য, বাট তারা খুব খুশি হয়, এইরকম ঘটনা খুব একটা ঘটে না with the company and are likely to switch to another company that offers them a lower price. যদি ভালো পায় অন্য কোম্পানিতে চলে যায়। আপনার কোম্পানির প্রতি তার বিশেষ কোনো ভালোবাসা নেই, থাকলেও খুব সামান্য থাকলেও থাকতে পারে,
তবে আপনার প্রতি তার কোনো বিরক্তিও নেই, আছে, চলছে। কেউ যদি এর চেয়ে ভালো কিছু দেয়, আপনার প্রতি কোনো ধরনের আবেগ ছাড়াই সে দ্রুত সেই কোম্পানির কাস্টমার হয়ে যাবে। এদেরকে আমরা বলছি ডিফেক্টরস। মনে রাখবেন, আমি কিন্তু এটুকু শেষ করে আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে। তো ডিফেক্টরস এর ক্ষেত্রে কোম্পানির কি করণীয়? Companies must raise defectors' satisfaction levels and turn them into loyalists. আপনি তাকে আপনার কোম্পানি পর্যন্ত আনতে অনেক কষ্ট হয়েছে এবং আপনার প্রতি তার কোনো বিরক্তিও নাই। এখন শুধু একটু বাড়তি কিছু দিলেই তাকে আপনি অ্যাপোস্টলের দিকে নিয়ে যেতে পারেন। তো আপনি এই সামান্য খরচটুকু করতে দ্বিধা করবেন না দয়া করে। যদি করেন তাহলে এই যে যত কষ্ট করে, যত খরচ করে তাকে আপনার প্রোডাক্টটাকে চিনিয়ে আপনার পর্যন্ত আনলেন, সব খরচ মাটি হয়ে যাবে, সে চলে যাবে। এবং নতুন একজন কাস্টমার আনতে আপনাকে অনেক খরচ করে, অনেক সময় ব্যয় করে, অনেক পরিশ্রম করে আনতে হবে। তো যাদের ডিফেক্টরস চিহ্নিত করলেন, তাদেরকে অবশ্যই লয়ালিস্ট বানানোর জন্য এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। এই হলো কোম্পানির ডিউটি। ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর হচ্ছে টেরোরিস্ট। বাবা, টেরোরিস্ট নাম শুনেছেন? বুঝতেই পারছেন কি ধরনের কাস্টমার। Terrorists are customers who have had negative experiences with the company and spread negative word of mouth. যে নেগেটিভ কোনো একটা এক্সপেরিয়েন্স অর্জন করেছে এবং বিরক্ত, ত্যক্ত, ক্ষুব্ধ হয়ে সে মোটামুটি সবাইকে বলে বেড়াচ্ছে যে অমুক কোম্পানি একদম বাজে। জীবনে কোনো ভুল যদি করি তাহলে ওই কোম্পানির প্রোডাক্ট কিনে ভুল করেছি। জীবনে কোনো ভুল করলে অমুক জায়গায় ভর্তি হয়ে ভুল করেছি। বলে না এরকম? জি স্যার। নিজে তো বিরক্তই, আবার আরো 5 জন কাস্টমারকেও সে বলে বেড়ায় যে খবরদার ওখানে যাবেন না, একেবারে জীবন কিন্তু পাতা পাতা হয়ে যাবে। তো এই সমস্ত কাস্টমার খুব ভয়ঙ্কর। তো কোম্পানিজ মাস্ট টেক মেজার্স টু গেট রিড অফ টেররিস্টস। এই টেররিস্টের হাত থেকে বাঁচার জন্য কোম্পানিকে অবশ্যই মানে গ্রহণ করতে হবে, স্টেপ গ্রহণ করতে হবে। তাকে আপনি ফেরত হয়তো পাবেন না, কিন্তু সে যেন আর মুখ খুলে অন্য কাউকে না বলে, এই জন্য যে কোনো মূল্যে তাকে থামান। ক্ষতিপূরণ দিয়ে হোক, কিছু একটা দিয়ে, ভাই আপনার কেনার দরকার নাই তো দয়া করে আর কিছু বলেন না, আপনার যা ক্ষতি হয়েছে আমরা সব পুষে দিচ্ছি। বোঝা গেল টেররিস্ট। আর একদল কাস্টমার আছে, তারা হচ্ছে হোস্টেজ। টেররিস্ট শুধু মুখে বলে, হোস্টেজ হচ্ছে শত্রু। হোস্টেজ হচ্ছে আর আনহ্যাপি কাস্টমার্স হু স্টে উইথ দ্য কোম্পানি বিকজ অফ এ মনোপলিস্টিক এনভায়রনমেন্ট অর লো প্রাইসেস। They're difficult and costly to deal with because of their frequent complaints. হোস্টেজ হচ্ছে সেই সমস্ত অসন্তুষ্ট কাস্টমার যারা শুধু বিক্রেতা হিসেবে আপনি একা, সে কারণে আপনারটা কিনে, বিকল্প পায় না বলে, পেলেই তো চলে যেত। অথবা আপনার এত লো প্রাইসে দেন যে অন্য কোথাও গেলে অনেক বেশি বেশি টাকা, সেজন্য আপনারটাতেই যায়। কিন্তু সবসময় আপনাকে গালিগালাজ করতে থাকে আর আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কমপ্লেইন উঠাতেই থাকে। বোঝা গেল হোস্টেজ কারা? জি স্যার। তুরাগ বাসে ওঠে আর তুরাগকে গালাগালি করে, এই কি চালাও, মুড়ির টিন চালাও, ঠেলা গাড়ি চালাও, কিন্তু সে রাইদাতে চড়ে না, কারণ রাইদাতে ভাড়া বেশি। কিন্তু তুরাগের প্রতি সে মারাত্মক রকমের ক্ষুব্ধ। হোস্টেজ বোঝা গেছে কারা? জি স্যার। আচ্ছা, এখন এদের ক্ষেত্রে করণীয় কি? আমাদের এই বই থেকে সাজেস্ট করা হচ্ছে যে কোম্পানি শুড ফায়ার হোস্টেজেস পসিবলি বাই ডিনাইং দেয়ার ফ্রিকুয়েন্ট কমপ্লেইন্টস। মানে তাদের অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করে খুব দ্রুত তাকে তার হাত থেকে বাঁচা চেষ্টা করা দরকার, কারণ সে ডিস্টার্ব করে অনেক বেশি। ভাই আপনি মানে নিচ্ছেন, সার্ভিস নিচ্ছেন 2 টাকার, কিন্তু সার্ভিস চান 10 টাকার। তো যে 10 টাকার সার্ভিস দেয় তার কাছে যান, তাও তো যাবেন না, আবার আমার এখানে এসে সকাল বিকেল শুধু অভিযোগ আর ডিস্টার্ব। তো এদেরকে হাত থেকে বাঁচতে পারলে আপনার কোম্পানি একটু ঠান্ডা থাকে। এই হচ্ছে হোস্টেজের ক্ষেত্রে আমাদের এই বইয়ের লেখক যেটা পরামর্শ দিয়েছেন। আর লাস্ট হচ্ছে দ্য মার্সিনারিজ। Mercenaries হচ্ছে are very satisfied customers who have no real loyalty to the company and may defect because of a lower price elsewhere
or on impulse, defying the satisfaction, loyalty, rationale. এরা হচ্ছে সেই সমস্ত সন্তুষ্ট কাস্টমার যারা আপনার সাথে থাকে একটাই কারণ আপনার কাছ থেকে কিছু পায়, কিন্তু বিকজ অফ লোয়ার প্রাইস, এর চেয়ে কমে আর কোথাও পায় না বলে আপনার এখানে থেকে যাচ্ছে, এবং সে আপনারটাই রেগুলার নিয়ে থাকে, কিন্তু বাস্তবে আপনার প্রতি তার আলাদা কোনো ধরনের টান নাই। একটাই শুধু আপনার কাছে আসে ঘুরে ঘুরে, যে আপনি আসলে তাকে সবচেয়ে কমে দিচ্ছেন। এজন্য আপনার প্রতি তার ব্যাপক লয়্যালটি। আপনারটা পাওয়ার জন্য সে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেও কোনো অসুবিধা নেই। যেমন টিসিবির থেকে রাস্তায় পণ্য নেয়, দেখছেন? ছাতা মাথায় দিয়ে লাইনে দাঁড়িয়ে জি তারপরে স্যার। ইসে ট্রাক থেকে পণ্য কেনে সরকারি। এই সরকারি পণ্য কেনার জন্য সে 2-3 দিন 4 দিন 5 দিন অপেক্ষা করতেও কোনো অসুবিধা নেই তার। কিন্তু একটাই কারণ, সরকারের প্রতি বিশেষ ভালোবাসা সেজন্য না, কারণটা হচ্ছে এখানে কমে পায় সেজন্য, এবং এর চেয়ে কমে অন্য কোথাও পেলে অবশ্যই সে চলে যাবে। এদেরকে বলা হয় মার্সিনারিজ। ওকে, তো এদের ব্যাপারে কোম্পানির কি করা উচিত? কোম্পানি শুড স্টাডি দিস কাস্টমার্স এন্ড ফাইন্ড ওয়েজ টু স্ট্রেংথেন দ্য বন্ড বিটুইন স্যাটিসফ্যাকশন এন্ড লয়্যালটি। কোম্পানির উচিত এদের সাথে একটু খেয়াল করে দেখা যে ঠিক আছে, এদের মানে ঠেকায় পড়ে সন্তুষ্ট বা ঠেকায় পড়ে আমাদের সাথে আছে, এদের সাথে আমাদের বন্ডিংটা হলো টেকনিক্যাল, কমে পায় সেজন্য আসে। তো যেহেতু তার আমার ব্যাপারে বিশেষ কোনো অভিযোগ নাই, সুতরাং তাকে আমার প্রতি একটু টান আনার ব্যবস্থা করা কিভাবে যায়, কোম্পানি উচিত সেই বিষয়টা একটু খেয়াল করা। ওকে, এই গেল হচ্ছে আমাদের 5 ধরনের স্যাটিসফ্যাকশন লেভেল, মানে কাস্টমার লেভেল বেসড অন দ্য স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে কাস্টমারের লেভেল। এখন এই 5টা জিনিসকে আমরা বুঝেছি, পরীক্ষার হলে সোজা পয়েন্টগুলো দিয়ে দেবো। লয়ালিস্ট কাকে বলে জি বলেন, স্যার। ডিফেক্টরস কাকে বলে বলেন। কোনো পয়েন্ট কি কারো জিজ্ঞাসা আছে? শ্রাবণী আছেন আমাদের সাথে? জি স্যার। সৈমি আছেন? সৈমি আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। এটা হচ্ছে কাস্টমার লয়্যালটি এন্ড প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটি অর্থাৎ কাস্টমারের লয়্যালটিটা সাথে প্রফিটেবিলিটির সম্পর্কটা আমরা একটু এখন দেখব। দেখেন, কাস্টমার যে সমস্ত লয়াল কাস্টমারদের কাছ থেকে, অনেকেই লয়াল আছে হয়তো আপনার কাছ থেকে, কিন্তু তাদের মধ্যে থেকে যাদের কাছ থেকে বেশি প্রফিট আসে তাদেরকে আপনার আলাদা করতে হবে। সাপোজ আপনার 1 লাখ কাস্টমার লয়াল, আপনারটাই শুধু কেনে রেগুলার, কিন্তু তাদের মধ্যে 10,000 কাস্টমার এমন আছে যাদের কাছ থেকে আপনি অনেক বেশি প্রফিট পান, যারা হয়তো আপনার সবচেয়ে দামি জিনিসটা কেনে, অথবা অনেক বেশি বারবার কেনে, অনেকবার কেনে, অথবা তার কাছ থেকে আপনি মানে আরো 10 জন কাস্টমার পান, তার রেফারেন্সে কাস্টমার আসে প্রচুর। এই জাতীয় যারা বেশি প্রফিট আপনাকে দেয় তাদেরকে আপনি একটা স্তরে ভাগ করেন। এরপর আরেকটু কম প্রফিট যাদের কাছ থেকে পান তাদেরকে পরের লেভেলে রাখেন। এভাবে 4টা লেভেল আপনি বা 4টা স্তর চিন্তা করতে পারেন। এই স্তরগুলোকে আমরা বলছি টায়ার, TIER, টায়ার। দেখতে পাচ্ছেন? টায়ার, এই যে প্লাটিনাম টায়ার, গোল্ড টায়ার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্লাটিনাম টায়ার মানে প্লাটিনাম স্তরের কাস্টমার includes heavy জি স্যার। users who are not price sensitive and are willing to try new offerings. সে আপনার দাম নিয়ে তার কোনো ভাবনা নাই, যা দাম রাখেন আপনার সার্ভিসে সে মহা সন্তুষ্ট, এবং আপনার দাম নিয়ে তার কোনো ভাবনা নাই, আপনি নতুন যা আনেন সে সেটাই কেনে। গোল্ড টায়ার হচ্ছে পরের স্তরের। They consist of customers who are heavy users but not as profitable because they are more price sensitive than those in the higher tier. হ্যাঁ, তারা আপনার জিনিস অনেক বেশি পরিমাণ কেনে, তবে তারা খুব প্রাইস সেনসিটিভ। দাম বাড়লেই চোখ গোল হয়ে যায়, দাম একটু কমলেই এই সুযোগে বাড়তি কিনে রাখে, অর্থাৎ দামের ব্যাপারে তারা সেনসিটিভ। এদেরকে বলা হয় গোল্ড টায়ার।
আয়রন টায়ার, লৌহ স্তর। This tire consists of customers whose spending volume and profitability do not merit special treatment from the company. মানে তারা অনেক বেশি কেনে, বাট এতটা বেশি কেনে না যে জন্য তাকে বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়ার দরকার আছে। মাঝে মাঝে একটু মেসেজ দিলেই হয় যে হ্যাঁ আপনি আমাদের আয়রন টায়ার কাস্টমার গ্রুপের লোক, আপনাকে আমরা বিশেষ একটা নাম দিলাম, জাস্ট এতেই আপনি খুশি হয়ে যান। আর সর্বশেষ স্তরের কাস্টমার যারা লয়াল বাট তাদের কাছ থেকে বিশেষ কোনো প্রফিট আসে না, দে ইনক্লুডস customers who actually cost the company money because they claim more attention than is merited by their spending. মানে এরা আপনার জিনিস কিনে কম কিন্তু এরা আপনার সময় নষ্ট করে বেশি, শুধু আপনার কাছ থেকেই কিনবে এটা সত্য, বাট এই লিড টায়ারের কাস্টমাররা তারা মানে 2 টাকার কিনে কিন্তু 8 টাকার আপনার ডিস্টার্ব করে যায়, ভাই এটা একটু দেন ওইটা একটু দেন। আমি একটু উদাহরণ দিচ্ছি। আমার ভাই হচ্ছেন একজন আর্কিটেক্ট। কাস্টমারদের ব্যাপারে তার বক্তব্য হচ্ছে ছোট ছোট বাড়ি বানাতে যারা আসে, একতলা দোতলা, প্রচুর ডিস্টার্ব করে। একদিন ই করে ওই যে বাড়ির ডিজাইন একটা করে নিয়ে যায় বাসায়, সারা রাত বসে চিন্তা করে যে বাথরুমটা মনে হয় এই পাশে দিলে ভালো হতো। 2 দিন পর আবার আসে, ভাই আমার কালকে আমি আর আমার ওয়াইফ মিলে একটা দারুণ চিন্তা বের করছি, বাথরুমটা যদি এই সাইড দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই রুমটা আর একটু বড় হয় এবং রুমে আলো বাতাস ঢুকে। এই যে আর্কিটেক্টকে সে এসে হয়তো একটা দারুণ সাজেশন দিয়ে গেল। আর্কিটেক্ট তখন আবার বুঝালো যে আপনি এপাশে বাথরুম দিলে ওই সাইডে কিন্তু এই ফ্যাসিলিটি আর পাবেন না এবং ওখানে রুমটা কিন্তু বাঁকা হয়ে যাবে। এরপরে আবার 2 দিন পর সে আসে যে ভাই আমি আরেকটা পাশে চিন্তা করছি, এখান থেকে বারান্দাটা এরকম দিলে কেমন হয়। তো উনি হয়তো কনসালটেন্সি ফি দিবেন 10,000 টাকা, কিন্তু উনি 50,000 টাকার কাস্টমার যা করে তার চেয়ে বেশি উনি বারবার আসতেছেন, বারবার সময় নিচ্ছেন। তো একজন আর্কিটেক্ট ঠান্ডা মাথায় যখন ডিজাইন করেন তখন তার পাশে কেউ একটা কথা বলাও মানে হচ্ছে যে তার ডিস্টার্ব হওয়া। তো এই সমস্ত মানে সার্ভিস প্রোভাইডারদের কাছে এই অনুগত কাস্টমার বা ডিস্টার্বিং কাস্টমার, এদেরকে আমরা সর্বশেষ স্তরে চিন্তা করি, তারা হচ্ছে লিড টায়ারের কাস্টমার। am I ক্লিয়ার? এটা হচ্ছে যে মানে যারা প্লাটিনাম টায়ার লেভেলে আছে তারা হচ্ছে যে প্রাইস সেনসিটিভ না, মানে যে কোনো প্রাইসের হোক যেরকমই প্রোডাক্ট হোক তারা হচ্ছে যে প্রোডাক্ট নিবে, এরকম যে হাই রেঞ্জের যদিও প্রোডাক্ট দেওয়া হয় তাতে তাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, তারা এবং হচ্ছে নতুন নতুন অফার যেগুলো আছে তারা হচ্ছে যে সেগুলো ট্রাই করে, রাইট, সেটা যেরকম রেঞ্জেরই হোক। দে আর হেভি ইউজার্স, মানে অনেক বেশি কেনে যে কারণে কোম্পানির অনেক লাভ হয় এদের দিয়ে, এবং তারা দামের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং নতুন যা কিছু আসে তাই কিনে। এরা হচ্ছে কোম্পানির জন্য একেবারে মানে কি বলে স্বর্ণের চেয়ে উপরে, হীরকখণ্ড, হীরার টুকরা কাস্টমার। আচ্ছা, লিড টায়ারের কথা কি বলবেন? সোহেলি, বুঝতে পেরেছেন আপনি প্লাটিনাম টায়ারটা? জি স্যার। এবার আপনি বলেন তো লিড টায়ারের কাস্টমারদের বৈশিষ্ট্যটা কেমন, বা কাদেরকে আমরা লিড টায়ারের স্তরে চিন্তা করি? স্যার লিডারটা হচ্ছে হলো এরকম কাস্টমার, সে কিনবে সেই মানে মানে ওনার এই কোম্পানির কাছ থেকে জিনিসপত্র কিনবে, রাইট, কিন্তু সে হচ্ছে হলো কোম্পানিকে অনেক ডিস্টার্ব করে। সে কিনবে অল্প, কিন্তু সে মানে এমন ডিস্টার্ব করে যে নাকি অনেকগুলো প্রোডাক্ট কিনে, অনেকগুলো প্রোডাক্ট কেনার যারা অ্যাবিলিটি ওরকম একটা ডিস্টার্ব করে, যে যেমন কেউ একটা ড্রেস কিনতে গেছে একটা, কিন্তু সে দোকানে সবগুলো ড্রেস বের করে একদম সবাই সবগুলো দেখে টেখে এরকম করে কিনছে, কিন্তু সে ড্রেস কিনবে একটাই, ভাব নেয় যে একটা 3-4টা ড্রেস কেনে কিন্তু ড্রেস 3 বার ফেরত কিনবে। দিতে আসে। হ্যাঁ, 3-4টা খাজনা ড্রেস চাইতে কিনবে বাজনা এরকম। বেশি। জি, এই হচ্ছে লিড টায়ারের কাস্টমার। জি, ফারহা বুঝতে পেরেছেন? জি স্যার, লিটার না তো আপনি কি জিজ্ঞেস করেছিলেন? স্যার, আয়রন টায়ারের কথা বলছিলাম। আচ্ছা, আয়রন টায়ার। আয়রন টায়ার। জি, আয়রন টায়ারের কথা কে বলবেন? স্যার আমি বলি, প্লিজ। হইলো এরকম কাস্টমার যাদের দিয়ে বেশি প্রফিট হয় না, আর মানে বেশি কোম্পানি বেশি প্রফিট হয় না, আর এই জন্য তাদের কোনো আলাদা সুবিধা দেওয়ার প্রয়োজন নাই।
হ্যাঁ, তারা এমন মানের কেনে না যে তাদেরকে বাড়তি সুবিধা দিলে কাস্টমারের কোনো লাভ হবে। তারা কোম্পানি কেনে, তারা হ্যাঁ কোম্পানির কোনো লাভ হবে, তারা কেনে, রেগুলারই কেনে, কিন্তু সেই কেনার মাত্রাটা এমন না যে কোম্পানির অনেক বেশি লাভ হচ্ছে তাদের দ্বারা, যে কারণে এদেরকে ধরে রাখার জন্য কোম্পানি যে বাড়তি কিছু দিবে সেটাও কোম্পানি দেওয়ার প্রয়োজন বোধ করে না, কারণ আহামরি খুব বেশি পরিমাণ বা বাড়তি কোনো প্রফিট তাদের দ্বারা হয় না, যদিও তারা রেগুলার কিনে এবং অন্যদের চেয়ে কোনো কোনো সময় বেশিই কেনে। জি, বুঝতে পেরেছেন? জি স্যার। ও, এই টায়ার গুলো কিন্তু আল্লাহ তাআলার কাছেও আছে, তাই না? আল্লাহর মানে পুরস্কারের টায়ার কয়টা? 7টা। 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 থ্যাংক ইউ। আর এটা তো জান্নাতে 7 ধরনের, আর দুনিয়াতেই আল্লাহ মানুষদেরকে কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছেন। যেমন ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী তারা তো অগ্রগামী। সূরা আপনার ইসে পাবেন ওয়াকিয়াতে। একদলকে বলা হচ্ছে সাবিকুন, আরেক দলকে বলা হচ্ছে ইয়ামিন, তারা হলো ডান দিকের, মানে স্যার 3 নাম্বার আয়াতে। রাইট। 3 নম্বর না, নাম্বার এটা আয়াতে বোধহয় আরো পরে। 3 না 4 নাম্বারই মনে হ্যাঁ হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সাবিকুন হচ্ছে অগ্রগামী। এই অগ্রগামী বলা হচ্ছে আহ এরা অল্প পরিমাণ থাকে। আর এরপরে ইয়ামিন, এটা হচ্ছে আরেকটা, যারা হলো ডান দিকের, তাদের পুরস্কারের কথাও আল্লাহ বলছেন, সাবিকুনদের পুরস্কারের কথাও বলছেন, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য রেখেছেন। আপনি দেখলে বুঝবেন যে আল্লাহ তাআলার মানে পুরস্কারটাও ওইভাবে যে কেউ হচ্ছে প্লাটিনাম, কেউ হচ্ছে গোল্ড, এরকম করা। ওদেরকে পাখির গোশত খাওয়ানো হবে, আর ওদেরকে একদলকে পাখির গোশত খাওয়ানো হবে বলা হচ্ছে, এবং জান্নাতে তাদেরকে শারাব দেওয়া হবে, শিশুরা ছুটোছুটি করবে, হুর দেয়া হবে ইত্যাদি বলা হচ্ছে। আবার আরেক দলকে বলা হচ্ছে তাদেরকে আহ মানে কাঁদি কাঁদি কলা দেয়া হবে, এরপরে বড়ই খাওয়ানো হবে। এই যে আহ, মানে পুরস্কারের ভেরিয়েশনটা আল্লাহ এখানে ক্লিয়ার করে দিয়েছেন। এটা যার যার আমলের অনুযায়ী তার প্রত্যেকেই পুরস্কার পাচ্ছে, বাট লেভেলটা আল্লাহ বলে দিচ্ছেন। তো আল্লাহর কাছ থেকে আমরা মার্কেটিং শিখলাম আর কি, যে স্তর ভাগ করলে কোনো অসুবিধা নেই। ওকে, আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, মেজার্স অফ কাস্টমার রিটেনশন। কাস্টমারের যে তারা আমাদের লয়াল হবে, আমাদের সাথে থাকবে, এটা আপনি পরিমাপ করবেন। সেই পরিমাপ করার পন্থা কি, সেই বিষয়টা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। মেজার্স অফ কাস্টমার রিটেনশন। আমরা বলছি আপনি 3টা টুল ইউজ করতে পারেন কাস্টমারদের রিটেনশন বা লয়্যালটি পরিমাপ করার জন্য, যে সে আসলে থাকবে কিনা, থাকতে যাচ্ছে কিনা। নম্বর 1 হচ্ছে কাস্টমার ভ্যালুয়েশন, নম্বর 2 হচ্ছে রিটেনশন রেটস, এবং নম্বর 3 হচ্ছে অ্যানালাইজিং ডিফেকশনস। নম্বর 1 আমরা বলি কাস্টমার ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশন বলতে বোঝাচ্ছে মূল্যায়ন, তাদের ভ্যালুটাকে বাছাই করে দেখা। এখানে বলা হচ্ছে যে ভ্যালু কাস্টমার্স এন্ড ক্যাটাগরাইজ দেম অ্যাকর্ডিং টু দেয়ার ফিনান্সিয়াল এন্ড স্ট্র্যাটেজিক ওর্থ। অর্থাৎ কাস্টমারদেরকে আপনি মূল্যায়ন করেন, ভ্যালু তৈরি করেন, এবং ক্যাটাগরাইজ দেম, তাদেরকে শ্রেণী বিভাগ করেন অ্যাকর্ডিং টু দেয়ার ফিনান্সিয়াল এন্ড স্ট্র্যাটেজিক ওর্থ, so that the company can decide where to invest for deeper relationships. এটা ক্যাটাগরি কেন করবেন? So that যাতে করে the company can decide where to invest for deeper relationships and determine which relationship should be served differently or even terminated. আপনি কাস্টমারদেরকে ওজন করবেন প্রথমে, এবং তাদেরকে কয়েকটা গুচ্ছে ভাগ করবেন, যে এ হলো খুব বেশি ওজনদার কাস্টমার, এ হচ্ছে মাঝারি মানের ওজনদার কাস্টমার, এবং সেই অনুযায়ী আপনি যে টায়ার আগে বললাম না, ওই টায়ারটা ওভাবেই চিন্তা করবেন। মানে টায়ার করার প্রসেসটাকে আমরা বলছি কাস্টমার ভ্যালুয়েশন। এবং আপনি তখন নিজেই হিসেব করে বের করবেন যে কার জন্য আমরা বাড়তি কিছু দেব তাকে ধরে রাখার জন্য, আর কাকে ধরে রাখার জন্য অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই, আর কাকে ধরে না রাখাই ভালো, এর বাদ দিলে আমার জন্য সুবিধা হয়। যে বারবার ডিস্টার্ব করে, একটার জন্য সে 10 বার আসে, একে বাদ দিলে আমি আরো 5 জন কাস্টমারকে সার্ভ করতে পারি। তো
তো এটা হলো প্রথম রিটেনশন অ্যানালাইসিসের প্রথম পরিমাপক হচ্ছে কাস্টমার ভ্যালুয়েশন। দ্বিতীয় হচ্ছে রিটেনশন রেটস। আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক নির্দিষ্ট সময় পর পর হিসেব করেন যে কে মানে আমাদের কিছু কাস্টমার তো সবসময় চলে যায়, তো সেই চলে যাওয়ার পরিমাণটা কেমন, চলে যাওয়ার পরিমাণটা যদি গত 2 সেমিস্টারের চেয়ে এবার বেশি হয় তাহলে বুঝতে হবে যে কাস্টমারের রিটেনশন কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ পুরান কাস্টমার থাকার যে রেটটা সেটা কিন্তু কমে যাচ্ছে। According to studies, an increase in retention rate from 80% to 90% is associated with a doubling of the average life of a customer relationship from 5 to 10 years. যদি আপনি দেখেন 80 থেকে 90% কাস্টমার পুনরায় আসতেছে, তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে কাস্টমারের টিকে যাওয়ার পরিমাণটা আগের থেকে ডাবল হবে। তো এটা আপনি মানে পরিমাপ করবেন প্রতিনিয়ত যে রিপিট কাস্টমারের সংখ্যা কেমন। এটা গুগল অ্যানালিটিক্সেও কিন্তু করা যায়, যে একদিন আপনার ইউটিউব চ্যানেলে ঢু মেরেছে সে সেকেন্ড টাইম আবার এসছে কিনা, তো সেকেন্ড টাইম আসা লোকদের পরিমাণ কত, এটা আপনি কাউন্ট করে করে নিজের পারফরমেন্সটা নিজেই বুঝতে পারবেন। আর লাস্ট হচ্ছে অ্যানালাইজিং ডিফেকশনস। আমরা একটু আগে বললাম যে কারা ডাবল করছে, আর অ্যানালাইজিং ডিফেকশনস হচ্ছে কারা চলে যাচ্ছে, কত পার্সেন্ট চলে যাচ্ছে। এগুলোকে আপনি আগে খুঁজে বের করেন যে 10% চলে যাচ্ছে, গত কয়েক সেমিস্টার ধরে 10% যাচ্ছে, কিন্তু এই সেমিস্টারে আমরা দেখছি 15% বা 20% গেছে। তো এই লোকগুলোকে আপনি দ্রুত অ্যানালাইসিস করেন, লুক ফর দ্য রুট কজ। এদের আসলে যাওয়ার কারণটা কি? এরা কি অন্য কোথাও পছন্দ হয়েছে সেখানে চলে যাচ্ছে, নাকি এদের টাকা পয়সার সংকট সেই কারণে, নাকি এরা আলটিমেটলি কেনা বাদ দিয়েছে সেই কারণে। নট মেয়ার সিমটমস। তাদের শুধু আন্দাজ মানে সিমটম দেখেই বুঝবেন না, তাদের মানে গবেষণা করেন যে এরা কেন চলে গেল। কারণ এমন কোনো কারণ বের হয়ে আসতে পারে যেই কারণটা আপনি ইজিলি সমাধান করতে পারেন, আপনার বিশেষ কোনো খরচ হয় না, তো আপনি সেই কারণটা দ্রুত মানে খুঁজে বের করে সমাধান করে ফেলেন। This involves probing for details when talking to former customers. আপনি এক্ষেত্রে যারা আগে আপনাদের এখান থেকে কিনেছে এখন কিনে না, এদের সাথে একটু আলাপ করতে পারেন, এদের সাথে সাক্ষাৎকার নিতে পারেন, এদের সাথে দেখা করতে পারেন, ফোন করতে পারেন। ভাই কি সমস্যা ছিল আপনার, আসতে হবে না, অসুবিধা নেই, বাট মানে কি জন্য গেলেন আমরা একটু শুনতে পারলে বুঝতাম। এভাবে এদের কাছ থেকে আপনি অ্যানালাইসিস করে নেন। এই হচ্ছে মেজার্স অফ কাস্টমার রিটেনশন। আমাদের সময় তো ফুরিয়ে গেছে, আপনাদের কি 4টায় ক্লাস আছে? তাহলে আমরা আজকে তৃতীয় পার্ট এখানেই আলোচনা শেষ করছি। ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট তো অলরেডি আপলোডেড, থার্ড পার্ট আমরা আজকে